ইতিমধ্যে বাড়িতে অধরবাবুর কতগুলা কাপড় চোপড় চুরি হইয়া গেল। পুলিশকে খবর দেওয়া হইল। পুলিশ খানা তল্লাশিতে হরলালের বাক্স সন্ধান করিতে ছাড়িল না। রতিকান্ত নিতান্তই নিরীহভাবে বলিল, যে লোক লইয়াছে সে কি আর মাল বাক্সর মধ্যে রাখিয়াছে? মালের কোনো কিনারা হইল না। এরূপ লোকসান অধরলালের পক্ষে অসহ্য। তিনি পৃথিবী শুদ্ধ লোকের উপর চটিয়া উঠিলেন। রতিকান্ত কহিল, বাড়িতে অনেক লোক রহিয়াছে, কাহাকেই বা দোষ দিবেন, কাহাকেই বা সন্দেহ করিবেন? যাহার যখন খুশি আসিতেছে যাইতেছে। অধরলাল মাস্টারকে ডাকাইয়া বলিলেন, দেখো হরলাল, তোমাদের কাহাকেও এ বাড়িতে রাখা আমার পক্ষে সুবিধা হইবে না। এখন হইতে তুমি আলাদা বাসায় থাকিয়া বেনুকে ঠিক সময় মতো পড়াইয়া যাইবে। এই হইলে ভালো হয়। না হয় আমি তোমার 2 টাকা মাইনে বৃদ্ধি করিয়া দিতে রাজি আছি। রতিকান্ত তামাক টানিতে টানিতে বলিল, এ তো অতি ভালো কথা, উভয় পক্ষেই ভালো। হরলাল মুখ নিচু করিয়া শুনিল, তখন কিছু বলিতে পারিল না। ঘরে আসিয়া অধরবাবুকে চিঠি লিখিয়া পাঠাইল। নানা কারণে বেনুকে পড়ানো তাহার পক্ষে সুবিধা হইবে না, অতএব আজই সে বিদায় গ্রহণ করিবার জন্য প্রস্তুত হইয়াছে। সেদিন বেনু স্কুল হইতে ফিরিয়া আসিয়া দেখিল মাস্টার মশায়ের ঘর শূন্য। তাহার সেই ভগ্নপ্রায় টিনের পেটরাটিও নাই। দড়ির উপর তাহার চাদর ও গামছা ঝুলিত, সে দড়িটা আছে কিন্তু চাদর ও গামছা নাই। টেবিলের উপর খাতাপত্র ও বই এলোমেলো ছড়ানো। তাহার বদলে সেখানে একটা বড় বোতলের মধ্যে সোনালি মাছ ঝকঝক করিতে করিতে ওঠানামা করিতেছে। বোতলের গায়ের উপর মাস্টার মশায়ের হস্তাক্ষরে বেনুর নাম লেখা। লেখা একটা কাগজ আটা আর একটি নতুন ভালো বাধাই করা ইংরেজি ছবির বই। তাহার ভিতরকার পাতায় এক প্রান্তে বেনুর নাম ও তাহার নিচে আজকের তারিখ ও সন দেওয়া আছে। বেনু ছুটিয়া তাহার বাপের কাছে গিয়া কহিল, বাবা, মাস্টারমশাই কোথায় গেছেন? বাপ তাহাকে কাছে টানিয়া লইয়া কহিলেন, তিনি কাজ ছাড়িয়া দিয়া চলিয়া গেছেন। বেনু বাপের হাত ছাড়াইয়া লইয়া পাশের ঘরে বিছানার উপরে উপর হইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অধরবাবু ব্যাকুল হইয়া কি করিবেন কিছুই ভাবিতে পাইলেন না। পরদিন বেলা 10:30টার সময় হরলাল একটা মেসের ঘরে তক্তপোশের উপর উন্মনা হইয়া বসিয়া কলেজে যাইবে কিনা ভাবিতেছে। এমন সময় হঠাৎ দেখিল, প্রথমে অধরবাবুদের দারোয়ান ঘরে প্রবেশ করিল এবং তাহার পেছনে বেনু ঘরে ঢুকিয়াই হরলালের গলা জড়াইয়া ধরিল। হরলালের গলার স্বর আটকাইয়া গেল। কথা কহিতে গেলেই তাহার 2 চোখ দিয়া জল পড়িবে, এই ভয়ে সে কোনো কথাই কহিতে পারিল না। বেনু কহিল, মাস্টার মশাই, আমাদের বাড়ি চলো। বেনু তাহাদের বৃদ্ধ দারোয়ান চন্দ্রভানকে ধরিয়া পড়িয়াছিল। যেমন করিয়া হোক মাস্টার মশাইয়ের বাড়িতে তাহাকে লইয়া যাইতে হইবে। পাড়ার যে মুটে হরলালের পেটরা বহিয়া আনিয়াছিল, তাহার কাছ হইতে সন্ধান লইয়া আজ স্কুলে যাইবার গাড়িতে চন্দ্রভান বেনুকে হরলালের মেসে আনিয়া উপস্থিত করিয়াছে। কেন যে হরলালের পক্ষে বেনুদের বাড়ি যাওয়া একেবারেই অসম্ভব, তাহা সে বলিতেও পারিল না, অথচ তাহাদের বাড়িতেও যাইতে পারিল না। বেনু যে তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে বলিয়াছিল, আমাদের বাড়ি চলো, এই স্পর্শ, ওই কথাটার স্মৃতি কত দিনে কত রাত্রে তাহার কণ্ঠ চাপিয়া ধরিয়া যেন তাহার নিঃশ্বাস রোধ করিয়াছে। কিন্তু ক্রমে এমনও দিন আসিল যখন 2 পক্ষেই সমস্ত চুকিয়া গেল। বক্ষের শিরা আঁকড়াইয়া ধরিয়া বেদনা নিশাচর বাদুরের মতো আর ঝুলিয়া রহিল না। হরলাল অনেক চেষ্টা করিয়াও পড়াতে আর তেমন করিয়া মনোযোগ করিতে পারিল না। সে কোনো মতে স্থির হইয়া পড়িতে বসিতে পারিত না। খানিকটা পড়িবার চেষ্টা করিয়াই ধা করিয়া বই বন্ধ করিয়া ফেলিত এবং অকারণে দ্রুত পদে রাস্তায় ঘুরিয়া আসিত। কলেজে লেকচারের নোটের মাঝে মাঝে খুব বড় বড় ফাঁক পড়িত এবং মাঝে মাঝে যে সমস্ত আঁকযোগ পড়িত
তাহার সঙ্গে প্রাচীন ইজিপ্টের চিত্রলিপি ছাড়া আর কোনো বর্ণমালার সাদৃশ্য ছিল না। হরলাল বুঝিল এ সমস্ত ভালো লক্ষণ নয়। পরীক্ষায় সে যদি বা পাশ হয়, বৃত্তি পাইবার কোনো সম্ভাবনা নাই। বৃত্তি না পাইলে কলিকাতায় তাহার একদিনও চলিবে না। ওদিকে দেশে মাকে 2-4 টাকা পাঠানো চাই। নানা চিন্তা করিয়া চাকরির চেষ্টায় বাহির হইল। চাকরি পাওয়া কঠিন, কিন্তু না পাওয়া তাহার পক্ষে আরও কঠিন। এই জন্য আশা ছাড়িয়াও আশা ছাড়িতে পারিল না। হরলালের সৌভাগ্যক্রমে একটি বড় ইংরেজ সওদাগরের আপিসে উমেদারি করিতে গিয়া হঠাৎ সে বড় সাহেবের নজরে পড়িল। সাহেবের বিশ্বাস ছিল তিনি মুখ দেখিয়া লোক চিনিতে পারেন। হরলালকে ডাকিয়া তাহার সঙ্গে 2-4 কথা কহিয়াই তিনি মনে মনে বলিলেন, এ লোকটা চলিবে। জিজ্ঞাসা করিলেন, কাজ জানা আছে? হরলাল কহিল, না। জামিন দিতে পারিবে? তাহার উত্তরেও না। কোনো বড়লোকের কাছ হইতে সার্টিফিকেট আনিতে পারো? কোনো বড়লোককেই সে জানে না। শুনিয়া সাহেব আরও যেন খুশি হইয়াই কহিলেন, আচ্ছা বেশ, 25 টাকা বেতনে কাজ আরম্ভ করো, কাজ শিখিলে উন্নতি হইবে। তারপরে সাহেব তাহার বেশভূষার প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, 15 টাকা আগাম দিতেছি, আপিসের উপযুক্ত কাপড় তৈরি করাইয়া লইবে। কাপড় তৈরি হইল। হরলাল আপিসেও বাহির হইতে আরম্ভ করিল। বড় সাহেব তাহাকে ভূতের মতো খাটাইতে লাগিলেন। অন্য কেরানিরা বাড়ি গেলেও হরলালের ছুটি ছিল না। একদিন সাহেবের বাড়ি গিয়াও তাহাকে কাজ বুঝাইয়া দিয়া আসিতে হইত। এমনি করিয়া কাজ শিখিয়া লইতে হরলালের বিলম্ব হইল না। তাহার সহযোগী কেরানিরা তাহাকে ঠকাইবার অনেক চেষ্টা করিল। তাহার বিরুদ্ধে উপর ওয়ালাদের কাছে লাগালাগিও করিল, কিন্তু এই নিঃশব্দ নিরীহ সামান্য হরলালের কোনো অপকার করিতে পারিল না। যখন তাহার 40 টাকা মাহিনা হইল, তখন হরলাল দেশ হইতে মাকে আনিয়া একটি ছোটোখাটো গলির মধ্যে ছোটোখাটো বাড়িতে বাসা করিল। এতদিন পরে তাহার মার দুঃখ ঘুচিল। মা বলিলেন, বাবা, এইবার বউ ঘরে আনিব। হরলাল মাতার পায়ের ধুলা লইয়া বলিল, মা, ওইটে মাপ করিতে হইবে। মাতার আর একটি অনুরোধ ছিল। তিনি বলিলেন, তুই যে দিনরাত তোর ছাত্র বেণুগোপালের গল্প করিস, তাহাকে একবার নিমন্ত্রণ করিয়া খাওয়া, তাহাকে আমার দেখিতে ইচ্ছা করে। হরলাল কহিল, মা, এ বাসায় তাহাকে কোথায় বসাইবে? রোসো একটা বড় বাসা করি, তাহার পরে তাহাকে নিমন্ত্রণ করিব। হরলালের বেতন বৃদ্ধির সঙ্গে ছোট গলি হইতে বড় গলি ও ছোট বাড়ি হইতে বড় বাড়িতে তাহার বাস পরিবর্তন হইল। তবু সে কি মনে করিয়া অধরলালের বাড়ি যাইতে বা বেণুকে নিজের বাসায় ডাকিয়া আনিতে কোনো মতেই মন স্থির করিতে পারিল না। হয়তো কোনো দিনই তাহার সংকোচ ঘুচিত না। এমন সময় হঠাৎ খবর পাওয়া গেল বেণুর মা মারা গিয়াছেন। শুনিয়া মুহূর্ত বিলম্ব না করিয়া সে অধরলালের বাড়ি গিয়া উপস্থিত হইল। এই 2 অসমবয়সী বন্ধুতে অনেকদিন পরে আবার একবার মিলন হইল। বেণুর অশৌচের সময় পার হইয়া গেল, তবু এ বাড়িতে হরলালের যাতায়াত চলিতে লাগিল। কিন্তু ঠিক তেমনটি আর কিছুই নাই। বেণু এখন বড় হইয়া উঠিয়া অঙ্গুষ্ঠ ও তর্জনী যোগে তাহার নতুন গোফের রেখায় সাধ্য সাধনা করিতেছে। চালচলনে বাবুয়ানা ফুটিয়া উঠিয়াছে। এখন তাহার উপযুক্ত বন্ধুবান্ধবেরও অভাব নাই। ফোনোগ্রাফে থিয়েটারের নটীদের ইতর গান বাজাইয়া সে বন্ধুমহলকে আমোদে রাখে। পরিবার ঘরে সেই সাবেক ভাঙা চৌকি ও দাগি টেবিল কোথায় গেল? আয়নাতে ছবিতে আসবাবে ঘর যেন ছাতি ফুলাইয়া রহিয়াছে। বেণু এখন কলেজে যায়, কিন্তু 2য় বার্ষিকের সীমানা পার হইবার জন্য তাহার কোনো তাগিদ দেখা যায় না। বাপ স্থির করিয়া আছেন 2-1টা পাশ করাইয়া লইয়া বিবাহের হাটে ছেলের বাজার দর বাড়াইয়া তুলিবেন। কিন্তু ছেলের মা জানিতেন ও স্পষ্ট করিয়া বলিতেন, আমার বেণুকে সামান্য লোকের ছেলের মতো গৌরব প্রমাণ করিবার জন্য পাশের হিসাব দিতে হইবে না।
লোহার সিন্ধুকে কোম্পানির কাগজ অক্ষয় হইয়া থাক। ছেলেও মাতার এ কথা বেশ করিয়া মনে মনে বুঝিয়া লইয়াছিল। যাহা হোক, বেণুর পক্ষে সে যে আজ নিতান্তই অনাবশ্যক তাহা হরলাল স্পষ্টই বুঝিতে পারিল, এবং কেবলই থাকিয়া থাকিয়া সেই দিনের কথা মনে পড়িল যেদিন বেণু হঠাৎ সকালবেলায় তাহার সেই মেসের বাসায় গিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, মাস্টার মশাই, আমাদের বাড়ি চলো। সে বেণু নাই, সে বাড়ি নাই, এখন মাস্টার মশাইকে কেই বা ডাকিবে। হরলাল মনে করিয়াছিল এইবার বেণুকে তাহাদের বাসায় মাঝে মাঝে নিমন্ত্রণ করিবে, কিন্তু তাহাকে আহ্বান করিবে জোর পাইল না। একবার ভাবিল উহাকে আসিতে বলিব, তাহার পরে ভাবিল বলিয়া লাভ কি, বেণু হয়তো নিমন্ত্রণ রক্ষা করিবে, কিন্তু থাক। হরলালের মা ছাড়িলেন না। তিনি বারবার বলিতে লাগিলেন তিনি নিজের হাতে রাঁধিয়া তাহাকে খাওয়াইবেন। আহা, বাছার মা মারা গেছে। অবশেষে হরলাল একদিন তাহাকে নিমন্ত্রণ করিতে গেল। কহিল, অধরবাবুর কাছ হইতে অনুমতি লইয়া আসি। বেণু কহিল, অনুমতি লইতে হইবে না। আপনি কি মনে করেন আমি কি এখনো সেই খোকাবাবু আছি? হরলালের বাসায় বেণু খাইতে আসিল। মা এই কার্তিকের মতো ছেলেটিকে তাহার দুই স্নিগ্ধ চক্ষুর আশীর্বাদে অভিষিক্ত করিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। তাহার কেবলই মনে হইতে লাগিল, আহা, এই বয়সের এমন ছেলেকে ফেলিয়া ইহার মা যখন মরিল তখন তাহার প্রাণ না জানি কেমন করিতেছিল। আহার সারিয়াই বেণু কহিল, মাস্টার মশাই, আমাকে আজ একটু সকাল সকাল যাইতে হইবে, আমার দুই একজন বন্ধুর আসিবার কথা আছে। বলিয়া পকেট হইতে সোনার ঘড়ি খুলিয়া একবার সময় দেখিয়া লইল। তাহার পরে সংক্ষেপে বিদায় লইয়া জুড়ি গাড়িতে চড়িয়া বসিল। হরলাল তাহার বাসার দরজার কাছে দাঁড়াইয়া রহিল। গাড়ি সমস্ত গলিকে কাঁপাইয়া দিয়া মুহূর্তের মধ্যেই চোখের বাহির হইয়া গেল। মা কহিলেন, হরলাল, উহাকে মাঝে মাঝে ডাকাইয়া আনিস। এই বয়সে উহার মা মারা গেছে মনে করিলে আমার প্রাণটা কেমন করিয়া ওঠে। হরলাল চুপ করিয়া রহিল। এই মাতৃহীন ছেলেটিকে সান্ত্বনা দিবার জন্য সে কোনো প্রয়োজন বোধ করিল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, বাস, এই পর্যন্ত, আর কখনো ডাকিব না। একদিন 5 টাকা মাইনাস মাস্টারি করিয়াছিলাম বটে, কিন্তু আমি সামান্য হরলাল মাত্র। একদিন সন্ধ্যার পর হরলাল আপিস হইতে ফিরিয়া আসিয়া দেখিল তাহার একতলার ঘরে অন্ধকারে কে একজন বসিয়া আছে। সেখানে যে কোনো লোক আছে তাহা লক্ষ্য না করিয়াই সে বোধহয় উপরে উঠিয়া যাইত, কিন্তু দরজায় ঢুকিয়াই দেখিল এসেন্সের গন্ধে আকাশ পূর্ণ। ঘরে প্রবেশ করিয়া হরলাল জিজ্ঞাসা করিল, কে মশাই? বেণু বলিয়া উঠিল, মাস্টার মশাই, আমি। হরলাল কহিল, এ কি ব্যাপার, কখন আসিয়াছ? বেণু কহিল, অনেকক্ষণ আসিয়াছি। আপনি যে এত দেরি করিয়া আপিস হইতে ফেরেন তাহা তো আমি জানিতাম না। বহুকাল হইল সেই যে নিমন্ত্রণ খাইয়া গেছে তাহার পর আর একবারও বেণু এ বাসায় আসে নাই। বলা নাই কহা নাই, আজ হঠাৎ এমন করিয়া সে যে সন্ধ্যার সময় এই অন্ধকারে ঘরের মধ্যে অপেক্ষা করিয়া বসিয়া আছে, ইহাতে হরলালের মন উদ্বিগ্ন হইয়া উঠিল। উপরের ঘরে গিয়া বাতি জ্বালিয়া দুইজনে বসিল। হরলাল জিজ্ঞাসা করিল, সব ভালো তো, কিছু বিশেষ খবর আছে? বেণু কহিল, পড়াশোনা ক্রমে তাহার পক্ষে বড়ই একঘেয়ে হইয়া আসিয়াছে। কাহাতক সে বৎসরের পর বৎসর ওই সেকেন্ড ইয়ারেই আটকা পড়িয়া থাকে। তাহার চেয়ে অনেক বয়সে ছোট ছেলের সঙ্গে তাহাকে পড়িতে হয়। তাহার বড় লজ্জা করে, কিন্তু বাবা কিছুতেই বোঝেন না। হরলাল জিজ্ঞাসা করিল, তোমার কি ইচ্ছা? বেণু কহিল, তাহার ইচ্ছা সে বিলাত যায়, ব্যারিস্টার হইয়া আসে, তাহারই সঙ্গে একসঙ্গে পড়িত, এমনকি তাহার চেয়ে পড়াশোনায় অনেক কাঁচা একটি ছেলে বিলাতে যাইবে স্থির হইয়া গেছে। হরলাল কহিল,
তোমার বাবাকে তোমার ইচ্ছা জানাইয়াছ? বেনু কহিল, জানাইয়াছি। বাবা বলেন পাশ না করিলে বিলাতে যাইবার প্রস্তাব তিনি কানে আনিবেন না। কিন্তু আমার মন খারাপ হইয়া গেছে, এখানে থাকিলে আমি কিছুতেই পাশ করিতে পারিব না। হরলাল চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল। বেনু কহিল, আজ এই কথা লইয়া বাবা আমাকে যাহা মুখে আসিয়াছে তাহাই বলিয়াছেন, তাই আমি বাড়ি ছাড়িয়া চলিয়া আসিয়াছি। মা থাকিলে এমন কখনোই হইতে পারিত না। বলিতে বলিতে সে অভিমানে কাঁদিতে লাগিল। হরলাল কহিল, চলো, আমি শুধু তোমার বাবার কাছে যাই, পরামর্শ করিয়া যাহা ভালো হয় স্থির করা যাইবে। বেনু কহিল, না, আমি সেখানে যাইব না। বাপের সঙ্গে রাগারাগি করিয়া হরলালের বাড়িতে আসিয়া বেনু থাকিবে, এ কথাটা হরলালের মোটেই ভালো লাগিল না। অথচ আমার বাড়ি থাকিতে পারিবে না, এ কথা বলাও বড় শক্ত। হরলাল ভাবিল, আর একটু বাদে মন একটু ঠান্ডা হইলে ইহাকে ভুলাইয়া বাড়ি লইয়া যাইব। জিজ্ঞাসা করিল, তুমি খাইয়া আসিয়াছ? বেনু কহিল, না, আমার ক্ষুধা নাই, আমি আজ খাইব না। হরলাল কহিল, সে কি হয়? তাড়াতাড়ি মাকে গিয়া কহিল, মা, বেনু আসিয়াছে, তাহার জন্য কিছু খাবার চাই। শুনিয়া মা ভারী খুশি হইয়া খাবার তৈরি করিতে গেলেন। হরলাল আপিসের কাপড় ছাড়িয়া মুখ হাত ধুইয়া বেনুর কাছে আসিয়া বসিল। একটুখানি কাশিয়া একটুখানি ইতস্তত করিয়া সে বেনুর কাঁধের উপর হাত রাখিয়া কহিল, বেনু, কাজটা ভালো হইতেছে না। বাবার সঙ্গে ঝগড়া করিয়া বাড়ি হইতে চলিয়া আসা এটা তোমার উপযুক্ত নয়। শুনিয়া তখনই বিছানা ছাড়িয়া উঠিয়া বেনু কহিল, আপনার এখানে যদি সুবিধা না হয় আমি সতীশের বাড়ি যাইব। বলিয়া সে চলিয়া যাইবার উপক্রম করিল। হরলাল তার হাত ধরিয়া কহিল, রোসো, কিছু খাইয়া যাও। বেনু রাগ করিয়া কহিল, না, আমি খাইতে পারিব না। বলিয়া হাত ছাড়াইয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। এমন সময় হরলালের জন্য যে জলখাবার প্রস্তুত ছিল তাহাই বেনুর জন্য থালায় গুছাইয়া মা তাহাদের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। কহিলেন, কোথায় যাও বাছা? বেনু কহিল, আমার কাজ আছে, আমি চলিলাম। মা কহিলেন, সে কি হয় বাছা, কিছু না খাইয়া যাইতে পারিবে না। এই বলিয়া সেই বারান্দায় পাত পাড়িয়া তাহাকে হাতে ধরিয়া খাইতে বসাইলেন। বেনু রাগ করিয়া কিছু খাইতেছে না, খাবার লইয়া একটু নাড়াচাড়া করিতেছে মাত্র। এমন সময় দরজার কাছে একটা গাড়ি আসিয়া থামিল। প্রথমে একটা দারোয়ান ও তাহার পশ্চাতে স্বয়ং অধরবাবু মচমচ শব্দে সিঁড়ি বাহিয়া উপরে আসিয়া উপস্থিত। বেনুর মুখ বিবর্ণ হইয়া গেল। মা ঘরের মধ্যে সরিয়া গেলেন। অধর ছেলের সম্মুখে আসিয়া ক্রোধে কম্পিত কণ্ঠে হরলালের দিকে চাহিয়া কহিলেন, এই বুঝি? রতিকান্ত আমাকে তখনই বলিয়াছিল, কিন্তু তোমার পেটে যে এত মতলব ছিল তাহা আমি বিশ্বাস করি নাই। তুমি মনে করিয়াছ বেনুকে বশ করিয়া উহার ঘাড় ভাঙিয়া খাইবে, কিন্তু সে হইতে দিব না। ছেলে চুরি করিবে, তোমার নামে পুলিশ কেস করিব, তোমাকে জেলে ঠেলিব, তবে ছাড়িব। এই বলিয়া বেনুর দিকে চাহিয়া কহিলেন, চল, ওঠ। বেনু কোনো কথাটি না কহিয়া তাহার বাপের পেছনে পেছনে চলিয়া গেল। সেদিন কেবল হরলালের মুখেই খাবার উঠিল না। এবারে হরলালের সওদাগর আপিস কি জানি কি কারণে মফস্বল হইতে প্রচুর পরিমাণে চাল ডাল খরিদ করিতে প্রবৃত্ত হইয়াছে। এই উপলক্ষে হরলালকে প্রতি সপ্তাহেই শনিবার ভোরের গাড়িতে 7-8 হাজার টাকা লইয়া মফস্বলে যাইতে হইত। পাইকের দিগকে হাতে হাতে দাম চুকাইয়া দিবার জন্য মফস্বলের একটা বিশেষ কেন্দ্রে তাহাদের যে আপিস আছে, সেইখানে 10 ও 5 টাকার নোট ও নগদ টাকা লইয়া সে যাইত। সেখানে রসিদ ও খাতা দেখিয়া গত সপ্তাহের মোটা হিসাব মিলাইয়া বর্তমান সপ্তাহের কাজ চালাইবার জন্য টাকা রাখিয়া আসিত। সঙ্গে আপিসের 2 জন দারোয়ান যাইত। হরলালের জামিন নাই বলিয়া আপিসে একটা কথা উঠিয়াছিল, কিন্তু বড় সাহেব
নিজের উপর সমস্ত ঝুঁকি লইয়া বলিয়াছিলেন হরলালের জামিনের প্রয়োজন নাই। মাঘ মাস হইতে এইভাবে কাজ চলিতেছে, চৈত্র পর্যন্ত চলিবে এমন সম্ভাবনা আছে। এই ব্যাপার লইয়া হরলাল বিশেষ ব্যস্ত ছিল। প্রায়ই তাহাকে অনেক রাত্রে আপিস হইতে ফিরিতে হইত। একদিন এইরূপ রাত্রে ফিরিয়া শুনিল বেনু আসিয়াছিল। মা তাহাকে খাওয়াইয়া যত্ন করিয়া বসাইয়াছিলেন। সেদিন তাহার সঙ্গে কথাবার্তা গল্প করিয়া তাহার প্রতি তাহার মন আরও স্নেহে আকৃষ্ট হইয়াছে। এমন আরও 2-1 দিন হইতে লাগিল। মা বলিলেন, বাড়িতে মা নাই নাকি, সেই জন্য সেখানে তাহার মন টেকে না। আমি বেনুকে তার ছোট ভাইয়ের মতো আপন ছেলের মতোই দেখি। সেই স্নেহ পাইয়া আমাকে কেবল মা বলিয়া ডাকিবার জন্য এখানে আসে। এ বলিয়া আঁচলের প্রান্ত দিয়া তিনি চোখ মুছিলেন। হরলালের একদিন বেনুর সঙ্গে দেখা হইল। সেদিন সে অপেক্ষা করিয়া বসিয়াছিল। অনেক রাত পর্যন্ত কথাবার্তা হইল। বেনু বলিল, বাবা আজকাল এমন হইয়া উঠিয়াছেন যে আমি কিছুতেই বাড়িতে টিকিতে পারিতেছি না। বিশেষত শুনিতে পাইতেছি তিনি বিবাহ করিবার জন্য প্রস্তুত হইতেছেন। রতিবাবু সম্বন্ধ লইয়া আসিতেছেন। তাহার সঙ্গে কেবলই পরামর্শ চলিতেছে। পূর্বে আমি কোথাও গিয়া দেরি করিলে বাবা অস্থির হইয়া উঠিতেন। এখন যদি আমি 2-4 দিন বাড়িতে না ফিরি, তাহা হইলে তিনি আরাম বোধ করেন। আমি বাড়ি থাকিলে বিবাহের আলোচনা সাবধানে করিতে হয় বলিয়া আমি না থাকিলে তিনি হাঁফ ছাড়িয়া বাঁচেন। এ বিবাহ যদি হয় তবে আমি বাড়িতে থাকিতে পারিব না। আমাকে আপনি উদ্ধারের একটা পথ দেখাইয়া দিন। আমি স্বতন্ত্র হইতে চাই। স্নেহে ও বেদনায় হরলালের হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল। সংকটের সময় আর সকলকে ফেলিয়া বেনু যে তাহার সেই মাস্টার মশাইয়ের কাছে আসিয়াছে, ইহাতে কষ্টের সঙ্গে সঙ্গে তাহার আনন্দও হইল। কিন্তু মাস্টার মশাইয়ের কতটুকুই বা সাধ্য আছে। বেনু কহিল, যেমন করিয়া হোক বিলাতে গিয়া ব্যারিস্টার হইয়া আসিলে এই বিপদ হইতে পরিত্রাণ পাই। হরলাল কহিল, অধরবাবু কি যাইতে দিবেন? বেনু কহিল, আমি চলিয়া গেলে তিনি বাঁচেন, কিন্তু টাকার উপরে যেরকম মায়া, বিলাতের খরচ তাহার কাছ হইতে সহজে আদায় হইবে না, একটু কৌশলে করিতে হইবে। হরলাল বেনুর বিজ্ঞতা দেখিয়া হাসিয়া কহিল, কি কৌশল? বেনু কহিল, আমি হ্যান্ড নোটে টাকা ধার করিব। পাওনাদার আমার নামে নালিশ করিলে বাবা তখন দায়ে পড়িয়া শোধ করিবেন। সেই টাকায় পলাইয়া বিলাত যাইব। সেখানে গেলে তিনি খরচ না দিয়া থাকিতে পারিবেন না। হরলাল কহিল, তোমাকে টাকা ধার দিবে কে? বেনু কহিল, আপনি পারেন না? হরলাল আশ্চর্য হইয়া কহিল, আমি? মুখে আর কোনো কথা বাহির হইল না। বেনু কহিল, কেন, আপনার দারোয়ান তো তোড়াই করিয়া অনেক টাকা ঘরে আনিল। হরলাল হাসিয়া কহিল, সে দারোয়ানও যেমন আমার, টাকাও তেমনি। বলিয়া এই আপিসের টাকার ব্যবহারটা কি তাহা বেনুকে বুঝাইয়া দিল। এই টাকা কেবল একটি রাত্রের জন্যই দরিদ্রের ঘরে আশ্রয় লয়। প্রভাত হইলে 10 দিকেতে গমন করে। বেনু কহিল, আপনাদের সাহেব আমাকে ধার দিতে পারেন না? না হয় আমি সুদে বেশি করিয়া দিব। হরলাল কহিল, তোমার বাপ যদি সিকিউরিটি দেন তাহা হইলে তোমার অনুরোধে হয়তো দিতেও পারেন। বেনু কহিল, বাবা যদি সিকিউরিটি দিবেন তো টাকা দিবেন না কেন? তর্কটা এইখানেই মিটিয়া গেল। হরলাল মনে মনে ভাবিতে লাগিল, আমার যদি কিছু থাকিত তবে বাড়িঘর জমিজমা সমস্ত বেচিয়া কিনিয়া টাকা দিতাম। কিন্তু একটি মাত্র অসুবিধা এই যে বাড়িঘর জমিজমা কিছুই নাই। একদিন শুক্রবার রাত্রে হরলালের বাসার সম্মুখের জুড়ি গাড়ি দাঁড়াইল। বেনু গাড়ি হইতে নামিবা মাত্র হরলালের আপিসের দারোয়ান তাহাকে মস্ত একটা সেলাম করিয়া উপরে বাবুকে শশব্যস্ত হইয়া সংবাদ দিতে গেল। হরলাল তখন তাহার শোবার ঘরে মেজের উপর বসিয়া টাকা মিলাইয়া লইতেছিল। বেনু সেই ঘরেই প্রবেশ করিল। আজ তাহার বেশ কিছু নূতন ধরনের
শৌখিন ধুতি চাদরের বদলে নধর শরীরে পার্সি কোট ও প্যান্টলুন আটিয়া মাথায় ক্যাপ পরিয়া আসিয়াছে। তাহার দুই হাতের আঙুলে মণিমুক্তার আংটি ঝকমক করিতেছে। গলা হইতে লম্বিত মোটা সোনার চেনে আবদ্ধ ঘড়ি বুকের পকেটে নিবিষ্ট। কোটের আস্তিনের ভিতর হইতে জামার হাতায় হীরার বোতাম দেখা যাইতেছে। হরলাল টাকা গোনা বন্ধ করিয়া আশ্চর্য হইয়া কহিল, এ কি ব্যাপার, এত রাত্রে এ বেশে যে? বেণু কহিল, পরশু বাবার বিবাহ, তিনি আমার কাছে তাহা গোপন করিয়া রাখিয়াছেন, কিন্তু আমি খবর পাইয়াছি। বাবাকে বলিলাম আমি কিছুদিনের জন্য আমাদের বারাকপুরের বাগানে যাইব। শুনিয়া তিনি ভারী খুশি হইয়া রাজি হইয়াছেন, তাই বাগানে চলিয়াছি। ইচ্ছা হইতেছে আর ফিরিব না। যদি সাহস থাকিত তবে গঙ্গার জলে ডুবিয়া মরিতাম। বলিতে বলিতে বেণু কাঁদিয়া ফেলিল। হরলালের বুকে যেন ছুরি বিঁধিতে লাগিল। একজন অপরিচিত স্ত্রীলোক আসিয়া বেণুর মার ঘর, মার খাট, মার স্থান অধিকার করিয়া লইলে বেণুর স্নেহ স্মৃতি জড়িত বাড়ি যে বেণুর পক্ষে কিরকম কণ্টকময় হইয়া উঠিবে তাহা হরলাল সমস্ত হৃদয় দিয়া বুঝিতে পারিল। মনে মনে ভাবিল, পৃথিবীতে গরিব হইয়া না জন্মিলেও দুঃখের এবং অপমানের অন্ত নাই। বেণুকে কি বলিয়া যে সান্ত্বনা দিবে তাহা কিছুই ভাবিয়া না পাইয়া বেণুর হাতখানা নিজের হাতে লইবা মাত্র একটা তর্ক তাহার মনে উদয় হইল। সে ভাবিল, এমন একটা বেদনার সময় বেণু কি করিয়া এত সাজ করিতে পারিল। হরলাল তাহার আংটির দিকে চোখ রাখিয়াছে দেখিয়া বেণু যেন তাহার মনের প্রশ্নটা আঁচিয়া লইল। সে বলিল, এই আংটিগুলি আমার মায়ের। শুনিয়া হরলাল বহু কষ্টে চোখের জল সামলাইয়া লইল। কিছুক্ষণ পরে কহিল, বেণু, খাইয়া আসিয়াছ? বেণু কহিল, হা, আপনার খাওয়া হয় নাই? হরলাল কহিল, টাকাগুলি গুনিয়া আয়রন চেস্টে নাট তুলিয়া ঘর হইতে বাহির হইতে পারিব না। বেণু কহিল, আপনি খাইয়া আসুন, আপনার সঙ্গে অনেক কথা আছে। আমি ঘরে রহিলাম, মা আপনার খাবার লইয়া বসিয়া আছে। হরলাল একটু ইতস্তত করিয়া কহিল, আমি চট করিয়া খাইয়া আসিতেছি। হরলাল তাড়াতাড়ি খাওয়া সারিয়া মাকে লইয়া ঘরে প্রবেশ করিল। বেণু তাহাকে প্রণাম করিল। তিনি বেণুর চিবুকের স্পর্শ লইয়া চুম্বন করিলেন। হরলালের কাছে সমস্ত খবর পাইয়া তাহার বুক যেন ফাটিয়া যাইতেছিল। নিজের সমস্ত স্নেহ দিয়াও বেণুর অভাব তিনি পূরণ করিতে পারিবেন না, তাহার এই দুঃখ। চারিদিকে ছড়ানো টাকার মধ্যে তিনজনে বসিয়া বেণুর ছেলেবেলাকার গল্প হইতে লাগিল। মাস্টার মশাইয়ের সঙ্গে জড়িত তাহার কত দিনের কত ঘটনা। তাহার মাঝে মাঝে সেই অসংযত স্নেহশালিনী মার কথাও আসিয়া পড়িতে লাগিল। এমনি করিয়া রাত অনেক হইয়া গেল। হঠাৎ এক সময় ঘড়ি খুলিয়া বেণু কহিল, আর নয়, দেরি করিলে গাড়ি ফেল করিব। হরলালের মা কহিলেন, বাবা, আজ রাত্রে এইখানেই থাকো না, কাল সকালে হরলালের সঙ্গে একসঙ্গেই বাহির হইবে। বেণু মিনতি করিয়া কহিল, না মা, এ অনুরোধ করিবেন না, আজ রাত্রে যে করিয়া হোক আমাকে যাইতেই হইবে। হরলালকে কহিল, মাস্টার মশাই, এই আংটি ঘড়িগুলা বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়, আপনার কাছেই রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া লইয়া যাইব। আপনার দারোয়ানকে বলিয়া দিন আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়া দিক, সেইটের মধ্যে এগুলা রাখিয়া দেই। আপিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল। বেণু তাহার চেন, ঘড়ি, আংটি, বোতাম সমস্ত খুলিয়া ব্যাগের মধ্যে পুরিয়া দিল। সতর্ক হরলাল সেই ব্যাগটি লইয়া তখনই আয়রন সেফের মধ্যে রাখিল। বেণু হরলালের মার পায়ের ধুলা লইল। তিনি রুদ্ধকণ্ঠে আশীর্বাদ করিলেন, মা জগদম্বা তোমার মা হইয়া তোমাকে রক্ষা করুন। তাহার পরে বেণু হরলালের পাদ স্পর্শ করিয়া প্রণাম করিল। আর কোনোদিন সে হরলালকে এমন করিয়া প্রণাম করে নাই। হরলাল কোনো কথা না বলিয়া তাহার পিঠে হাত দিয়া তাহার সঙ্গে সঙ্গে নিচে নামিয়া আসিল। গাড়ির লণ্ঠনে আলো জ্বলিল।
ঘোড়া দুটা অধীর হইয়া উঠিল। কলিকাতার গ্যাস আলোক খচিত নিশীথের মধ্যে বেণুকে লইয়া গাড়ি অদৃশ্য হইয়া গেল। হরলাল তাহার ঘরে আসিয়া অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া টাকা গণিতে গণিতে ভাগ করিয়া এক একটা থলিতে ভর্তি করিতে লাগিল। নোটগুলা পূর্বেই গণা হইয়া থলিবন্দি হইয়া লোহার সিন্দুকে উঠিয়াছিল। লোহার সিন্দুকের চাবি মাথার বালিশের নিচে রাখিয়া সেই টাকার ঘরেই হরলাল অনেক রাত্রে শয়ন করিল। ভালো ঘুম হইল না। স্বপ্নে দেখিল বেণুর মা পর্দার আড়াল হইতে তাহাকে উচ্চস্বরে তিরস্কার করিতেছেন। কথা কিছু স্পষ্ট শোনা যাইতেছে না, কেবল সেই অনির্দিষ্ট কণ্ঠস্বরের সঙ্গে বেণুর মার চুনি পান্না হীরার অলঙ্কার হইতে লাল সবুজ শুভ্র রশ্মির সূচিগুলি কালো পর্দাটাকে ফুরিয়া বাহির হইয়া আন্দোলিত হইতেছে। হরলাল প্রাণপণে বেণুকে ডাকিবার চেষ্টা করিতেছেন, কিন্তু তাহার গলা দিয়া কিছুতেই স্বর বাহির হইতেছে না। এমন সময় প্রচণ্ড শব্দে কি একটা ভাঙিয়া পর্দা ছিঁড়িয়া পড়িয়া গেল। চমকিয়া চোখ মেলিয়া হরলাল দেখিল একটা স্তূপাকার অন্ধকার। হঠাৎ একটা দমকা হাওয়া উঠিয়া সশব্দে জানলার ঠেলা দিয়া আলো নিবাইয়া দিয়াছে। হরলালের সমস্ত শরীর ঘামে ভিজিয়া গেছে। সে তাড়াতাড়ি উঠিয়া দেশলাই দিয়া আলো জ্বালিল। ঘড়িতে দেখিল 4টে বাজিয়াছে। আর ঘুমাইবার সময় নাই, টাকা লইয়া মফস্বলে যাইবার জন্য প্রস্তুত হইতে হইবে। হরলাল মুখ ধুইয়া ফিরিবার সময় তাহার মা তাহার ঘর হইতে কহিলেন, কি বাবা, উঠিয়াছিস? হরলাল প্রভাতে প্রথমে মাতার মঙ্গলমুখ দেখিবার জন্য ঘরে প্রবেশ করিল। মা তাহার প্রণাম লইয়া মনে মনে তাহাকে আশীর্বাদ করিয়া কহিলেন, বাবা, আমি এইমাত্র স্বপ্ন দেখিতেছিলাম তুই যেন বউ আনিতে চলিয়াছিস। ভোরের স্বপন কি মিথ্যা হইবে? হরলাল হাসিয়া ঘরে প্রবেশ করিল। টাকা ও নোটের থলেগুলা লোহার সিন্দুক হইতে বাহির করিয়া প্যাক বাক্স বন্ধ করিবার জন্য উদ্যোগ করিতে লাগিল। হঠাৎ তাহার বুকের ভিতর ধরাস করিয়া উঠিল। 2-3টা নোটের থলি শূন্য। মনে হইল স্বপ্ন দেখিতেছে। থলেগুলা লইয়া সিন্দুকের গায়ে জোরে আছাড় দিল, তাহাতে শূন্য থলের শূন্যতার অপ্রমাণ হইল না। তবু বৃথা আশায় থলের বন্ধগুলা খুলিয়া খুব করিয়া ঝাড়া দিল। একটি থলের ভিতর হইতে 2খানি চিঠি বাহির হইয়া পড়িল, বেণুর হাতের লেখা। একটি চিঠি তাহার বাপের নামে, আর একটি হরলালের। তাড়াতাড়ি খুলিয়া পড়িতে গেল, চোখে যেন দেখিতে পাইল না। মনে হইল যেন আলো যথেষ্ট নাই, কেবলই বাতি উস্কাইয়া দিতে লাগিল। যাহা পড়ে তাহা ভালো বোঝে না, বাংলা ভাষা যেন ভুলিয়া গেছে। কথাটা এই যে বেণু 3000 টাকার পরিমাণ 10 টাকাওয়ালা নোট লইয়া বিলাতে যাত্রা করিয়াছে। আজ ভোরেই জাহাজ ছাড়িবার কথা। হরলাল যে সময় খাইতে গিয়াছিল সেই সময় বেণু এই কাণ্ড করিয়াছে। লিখিয়াছে যে, বাবাকে চিঠি দিলাম, তিনি আমার এই ঋণ শোধ করিয়া দিবেন। তাছাড়া ব্যাগ খুলিয়া দেখিবেন তাহার মধ্যে মায়ের যে গহনা আছে তাহার দাম কত ঠিক জানি না, বোধ হয় 3000 টাকার বেশি হইবে। মা যদি বাঁচিয়া থাকিতেন তবে বাবা আমাকে বিলাত যাইবার টাকা না দিলেও এই গহনা দিয়াই নিশ্চয়ই মা আমাকে খরচ জোগাড় করিয়া দিতেন। আমার মায়ের গহনা বাবা যে আর কাহাকেও দিবেন তাহা আমি সহ্য করিতে পারি নাই। সেই জন্য যেমন করিয়া পারি আমি তাহা লইয়াছি। বাবা যদি টাকা দিতে দেরি করেন তবে আপনি অনায়াসে এই গহনা বেচিয়া বা বন্ধক দিয়া টাকা লইতে পারিবেন। এ আমার মায়ের জিনিস, এ আমারই জিনিস। এছাড়া আরও অনেক কথা, সে কোনো কাজের কথা নহে। হরলাল ঘরে তালা দিয়া তাড়াতাড়ি একখানা গাড়ি লইয়া গঙ্গার ঘাটে ছুটিল। কোন জাহাজে বেণু যাত্রা করিয়াছে তাহার নামও সে জানে না। মেটিয়া বুরুজ পর্যন্ত ছুটিয়া হরলাল খবর পাইল 2খানা জাহাজ ভোরে রওনা হইয়া গেছে, 2খানাই ইংল্যান্ডে যাইবে। কোন জাহাজে বেণু আছে তাহাও তাহার অনুমানের অতীত।
এবং সে জাহাজ ধরিবার যে কি উপায় তাহাও সে ভাবিয়া পাইল না। মেটিয়া বুরুজ হইতে তাহার বাসার দিকে যখন গাড়ি ফিরিল, তখন সকালের রৌদ্রে কলিকাতা শহর জাগিয়া উঠিয়াছে। হরলালের চোখে কিছুই পড়িল না। তাহার সমস্ত হতবুদ্ধি অন্তঃকরণ একটা কলেবরহীন নিদারুণ প্রতিকূলতাকে যেন কেবলই প্রাণপণের ঠেলা মারিতেছিল, কিন্তু কোথাও এক তিল তাহাকে টলাইতে পারিতেছিল না। যে বাসায় তাহার মা থাকেন, এতদিন সে বাসায় পা দিবামাত্র কর্মক্ষেত্রের সমস্ত ক্লান্তি ও সংঘাতের বেদনা মুহূর্তের মধ্যেই তাহার দূর হইয়া গিয়াছে। সেই বাসার সম্মুখে গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়োয়ানের ভাড়া চুকাইয়া দিয়া সেই বাসার মধ্যে সে অপরিমেয় নৈরাশ্য ও ভয় লইয়া প্রবেশ করিল। মা উদ্বিগ্ন হইয়া বারান্দায় দাঁড়াইয়া ছিলেন। জিজ্ঞাসা করিলেন, বাবা, কোথায় গিয়াছিলে? হরলাল বলিয়া উঠিল, মা, তোমার জন্য বউ আনিতে গিয়াছিলাম বলিয়া শুষ্ক কণ্ঠে হাসিতে হাসিতে সেইখানেই মূর্ছিত হইয়া পড়িয়া গেল। ও মা, কি হইল গো? বলিয়া মা তাড়াতাড়ি জল আনিয়া তাহার মুখে জলের ঝাপটা দিতে লাগিলেন। কিছুক্ষণ পরে হরলাল চোখ খুলিয়া শূন্য দৃষ্টিতে চারিদিকে চাহিয়া উঠিয়া বসিল। হরলাল কহিল, মা, তোমরা ব্যস্ত হইও না, আমাকে একটু একলা থাকিতে দাও। বলিয়া সে তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করিয়াই ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল। মা দরজার বাহিরে মাটির উপর বসিয়া পড়িলেন। ফাল্গুনের রৌদ্র তাহার সর্বাঙ্গে আসিয়া পড়িল। তিনি রুদ্ধ দরজার উপর মাথা রাখিয়া থাকিয়া থাকিয়া কেবল ডাকিতে লাগিলেন, হরলাল, বাবা হরলাল। হরলাল কহিল, মা, একটু পরেই আমি বাহির হইব, এখন তুমি যাও। মা রৌদ্রে সেইখানে বসিয়া জপ করিতে লাগিলেন। আপিসের দারোয়ান আসিয়া দরজায় ঘা দিয়া কহিল, বাবু, এখনই না বাহির হইলে আর গাড়ি পাওয়া যাইবে না। হরলাল ভিতর হইতে কহিল, আজ 7টার গাড়িতে যাওয়া হইবে না। দারোয়ান কহিল, তবে কখন যাইবেন? হরলাল কহিল, সে আমি তোমাকে পরে বলিব। দারোয়ান মাথা নাড়িয়া হাত উল্টাইয়া নিচে চলিয়া গেল। হরলাল ভাবিতে লাগিল, এ কথা বলি কাহাকে? এ যে চুরি, বেনুকে কি জেলে দিব? হঠাৎ সেই গহনার কথা মনে পড়িল। সে কথাটা একেবারেই ভুলিয়া গিয়াছিল। মনে হইল যেন কিনারা পাওয়া গেল। ব্যাগ খুলিয়া দেখে তাহার মধ্যে শুধু আংটি, ঘড়ি, বোতাম হার নহে, ব্রেসলেট, চিক, সিথি, মুক্তারমালা প্রভৃতি আরও অনেক দামি গহনা আছে। তাহার দাম 3000 টাকার অনেক বেশি। কিন্তু এও তো চুরি, এও তো বেনুর নয়। এ ব্যাগ যতক্ষণ তাহার ঘরে থাকে ততক্ষণ তাহার বিপদ। তখন আর দেরি না করিয়া অধরলালের সেই চিঠি ও ব্যাগ লইয়া হরলাল ঘর হইতে বাহির হইল। মা জিজ্ঞাসা করিলেন, কোথায় যাও বাবা? হরলাল কহিল, অধরবাবুর বাড়িতে। মার বুক হইতে হঠাৎ অনির্দিষ্ট ভয়ের একটা মস্ত বোঝা নামিয়া গেল। তিনি স্থির করিলেন, ওই যে হরলাল কাল শুনিয়াছে বেনুর বাপের বিয়ে, তাই শুনিয়া অবধি বাছার মনে শান্তি নাই। আহা, বেনুকে কত ভালোই বাসে। মা জিজ্ঞাসা করিলেন, আজ তবে তোমার আর মফস্বলে যাওয়া হইবে না? হরলাল কহিল, না, বলিয়াই তাড়াতাড়ি বাহির হইয়া পড়িল।